দেশের জাতীয় পর্যায়ে সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং ডকুমেন্টস আমাদের সিআইডিতে সংরক্ষিত। শুধু তাই নয়, বাংলাদেশে 1971 সালের পর বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলা সংগঠিত হয়েছে বাংলাদেশে, তার সমস্ত তদন্ত করেছে সিআইডি। এই ডকুমেন্টসগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং জাতীয় পর্যায়ের ডকুমেন্ট। ইতিপূর্বে আমাদের আর্কাইভ এবং আর্কাইভ নীতিমালা, আমাদের যে ডকুমেন্টসগুলি আমরা সংরক্ষণ করি, এই ডকুমেন্টস সংরক্ষণ সংক্রান্ত কোনো নীতিমালা ইতিপূর্বে করা হয়নি। সঙ্গত কারণে আমি জয়েন করার পরে ফিল করলাম যে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পেপারসগুলি সিআইডিতে আছে, এগুলি যে কেউ চাইলেই নেবে এবং তার প্রসিডিউরের মাধ্যমে নিতে হবে। বিভিন্ন রিসার্চের কাজে লাগে, বিভিন্ন একাডেমিক পারপাসে এই বিষয়গুলি আলোচনা হয়, নিতে হয়। সেই কারণে আমি একটি নীতিমালা তৈরি করার জন্য একটি কমিটি গঠন করে দেই। এই কমিটিতে আমাদের আর্কাইভের ন্যাশনাল পর্যায়ের আর্কাইভের অফিসার, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবং টোটাল 8 সদস্য বিশিষ্ট, টোটাল প্রাথমিক পর্যায়ে 8 সদস্য বিশিষ্ট, পরবর্তীতে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়। এবং এই কমিটি দীর্ঘ প্রায় 1 বছর বিভিন্ন মিটিং এবং অন্যান্য যেসব জায়গায় আর্কাইভ রিলেটেড নীতিমালা পলিসি আছে, এগুলি সংগ্রহ করে একটা চমৎকার আর্কাইভ নীতিমালা উপস্থাপন করেছেন। এবং এই নীতিমালা সিআইডির যে আর্কাইভ, আপনারা বিশেষ করে আমি যারা জানেন না, বাইরে থেকে এসেছেন, সিআইডির আর্কাইভ অত্যন্ত রিচ আর্কাইভ। এখানে 1902 সনের পর থেকে যত ধরনের ঘটনা ঘটেছে, সেটা ক্রিমিনাল ইন্টেলিজেন্স হোক, পলিটিক্যাল ইন্টেলিজেন্স হোক, বা কোনো মামলা সংক্রান্ত হোক, কোনো ইনকোয়ারি সংক্রান্ত হোক, সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে ম্যানুয়ালি প্রিজার্ভ করা আছে। সো ম্যানুয়ালি প্রিজার্ভ করলে যেটা হয়, কিছুদিন পরে পেজগুলি নষ্ট হয়ে যায় এবং অনেক পেজ, বাস্তবতা যেটা, অনেক পেজ কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে, ডাস্ট হয়ে গিয়েছে, সেইগুলি আর আমরা উদ্ধার করতে পারছি না। তার কারণেই আমি প্রয়োজন বোধ করছি যে এটা আমাদের ডিজিটালাইজ করতে হবে এবং ডিজিটালাইজ করে এটি সংরক্ষণ করতে হবে, যাতে আরো শত শত বছর এখানে এই ডকুমেন্টগুলি প্রিজার্ভ থাকে, সংরক্ষিত থাকে। সেটাকে মাথায় নিয়ে আমাদের এই আর্কাইভ নীতিমালা করার প্রশ্ন আসে এবং আর্কাইভ নীতিমালা আমরা করে ফেলেছি এবং আজকে সেই আর্কাইভ নীতিমালার মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। আপনারা যে কোনো ঘটনা সংক্রান্তে যখন যে বিষয়ে আপনাদের প্রয়োজন, কেউ যদি রিসার্চ করার জন্য প্রয়োজন হয় বা কোনো একাডেমিক পারপাস যদি কখনো কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, আপনারা আমাদের নীতিমালা অনুসারে এখানে দরখাস্ত করলেই বা আবেদন করলেই বা জানতে চাইলেই আমরা সহযোগিতা করব, বা যে পার্ট আপনার প্রয়োজন ওই পার্ট আমরা প্রদান করব, যাতে আপনার যে অভিষ্ট লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে আপনি সাকসেস হতে পারেন। এই উদ্দেশ্য নিয়ে আমি আর্কাইভ নীতিমালা করেছি এবং আমি ধন্যবাদ জানাই যে 15 সদস্য টিম দীর্ঘ 1 বছর সিরিজ অফ মিটিং করে একটি চমৎকার নীতিমালা উপস্থাপন করেছেন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। দ্বিতীয়ত, আমরা আরেকটি বিষয় মোড়ক উন্মোচন করতে যাচ্ছি, সেটা হলো এখন ডিজিটাল যুগ, সাইবার যুগ। আপনারা দেখেছেন যে এই ডিজিটাল এবং সাইবার যুগে যেসব অপরাধগুলি সংঘটিত হচ্ছে, এগুলি অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত স্পর্শকাতর অপরাধ। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো ইথিক্যাল অ্যাটিটিউড কিন্তু আমাদের মধ্যে নাই। ইন্টারনেট সারা ওয়ার্ল্ড ইউজ করছে, শুধু বাংলাদেশে নয়। কিন্তু আমরা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় কি দেখছি যা ওয়ার্ল্ডে অন্য কোথাও নেই? কেন?
এই কেনর প্রশ্ন খুঁজতে গিয়ে আমরা মানে ভেবেছি যে এই আমাদের ইয়াং সোসাইটি, স্পেশালি আমরা যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ভবিষ্যতে দেশের লিডার হবে, দেশকে নেতৃত্ব দেবে, এদের আমরা কাজে লাগাবো। কারণ এদের যদি সচেতন করা যায়, এদের মাধ্যমে আরো শত শত ইয়াং সোসাইটি, যুব সমাজ, কিশোর সমাজ এরা সচেতন হবে। আপনারা দেখেছেন সামান্য বিষয় হলে, বন্ধু বান্ধবদের মধ্যে সামান্য একটু মনোমালিন্য হলে একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে যত রকম কুচ্ছা এবং যত রকমের ব্ল্যাকমেল এগুলো করে যাচ্ছে। এটা কি সাইবার ইথিক্যাল অ্যাটিটিউড হলো? এই কন্ডাক্টটা কি পারফেক্ট কন্ডাক্ট? না। আমরা ওয়ার্ল্ড দেখি না কেন? আমরা তো আমাদের দেশে ডিজিটাল অ্যাক্টিভিটিস এত শুরু হয়েছে বেশি দিন আগে না, কিন্তু বিশেষ করে আমেরিকা, ইউরোপ বা আদার্স কান্ট্রিতে আমরা যাই, অনলাইন দেখি, সেখানে তারা কি রকম বিহেভিয়ার করে। আর আমাদের যারা আমরা সাইবার ইউজ করি, আমরা যারা সাইবারে কাজ করি, আমরা দেখি আমাদের দেশে সোশ্যাল মিডিয়াগুলি এমন অবস্থা করে ফেলছে যে এখানে ব্ল্যাকমেলিং থেকে শুরু করে সকল ধরনের অপরাধ সংঘটিত হয়। এই কারণেই আমার যে টার্গেট, যে বিশেষ করে সকল ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, এবং এই স্টুডেন্টরাই আমাদের হাতিয়ার হিসাবে, তারাই আরো তাদের যেসব সহপাঠীরা আসতে পারেনি, তাদের নিয়ে যে এখানে যে বিষয়গুলি আলাপ আলোচনা হয়েছে তাদের সচেতন করবে, এবং সার্বিকভাবে এটা জিওমেট্রিক রেটে যদি চারিদিকে স্প্রেড হয়, তাহলে এটা একটা বহুল ব্যাপকতা পাবে, বহুল প্রচারিত হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্টুডেন্ট এনগেজমেন্ট কমব্যাট সাইবার ক্রাইম একটা সেমিনার করেছি, এবং সাকসেসফুলি আমরা সেমিনারটা করেছি। সেই সেমিনারে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, জগন্নাথ ইউনিভার্সিটি সহ টোটাল 8টা ইউনিভার্সিটির পার্টিসিপেন্ট ছিলেন। আমরা আরেকটা এই সেম প্যাটার্নে আরেকটা সেমিনার আমরা করতে চাচ্ছি, সেখানে আইবিএ সহ আর বেশ কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে আরেকটি প্রোগ্রাম করবো। সেখানে হ্যাকিং এবং ম্যালওয়্যার এই বিষয়গুলিকে আমরা এমফাসিস বেশি দেবো, প্লাস ক্রিপ্টোকারেন্সি। কারণ দেখেন, এই সাইবারের মাধ্যমে, সাইবার ক্রাইমের মাধ্যমে অনেক কিছু ঘটছে। ইভেন মানি ট্রান্সফার হচ্ছে ই ওয়ালেটের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে। এই বিষয়গুলি আমাদের জানতে হবে, আমাদের ইয়াং সোসাইটিতে জানতে হবে, ইভেন আমরা যারা সচেতন নাগরিক আমাদের এগুলি জানতে হবে। তা না হলে দেখা যাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যেমন ওটিপি, বিকাশে কেউ টাকা প্রেরণ করলে তার কিছুক্ষণ পরে বলে যে এই টাকাটা আপনার অমুক জায়গা থেকে আসছে, আচ্ছা ঠিক আছে আপনার পিন নাম্বারটা বলেন। স্যার ব্ল্যাকমেলিং করে তার পিন নাম্বারটা নিয়ে বলে যে আপনার একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা বলেন। এই বলা মানে, ওটিপি নাম্বার দেওয়া মানে মোবাইলের কন্ট্রোল তার কাছে চলে যায়, এবং সেই মোবাইলে যত টাকা আছে সমস্ত টাকা সে নিয়ে যায়। এরকম বহু শত শত ঘুরি ঘুরি ঘটনা আমাদের কাছে আছে। জিনের বাদশা, মদিনা শরীফের ইমাম সাহেব, এই বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ এই অনলাইন বেস করে থাকে প্রতারকরা। ইভেন আপনারা কিছুদিন আগে আমার একটা প্রেস ব্রিফিং দেখেছেন যে একটি অনলাইনে অ্যাড দিয়ে সে বিভিন্ন একটি ফ্ল্যাটকে মাল্টি-ফ্ল্যাট করে, মাল্টি-টাইপসের ডকুমেন্টস করে বিভিন্ন ব্যাংক থেকে ফ্রড করে টাকা নিচ্ছে। এগুলি সবগুলি করছে কিন্তু অনলাইন বেস। এখন অনলাইনে আমাদের কিছু ইথিক্স থাকা উচিত, আমাদের কিছু বিহেভিয়ার থাকা উচিত, যেগুলি মানবিক বিহেভিয়ার। সেইগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেইগুলিকে বাস্তবায়ন করার জন্য আমাদের উদ্দেশ্য যে আমরা এই কিশোর এবং ইয়াং সোসাইটিকে আমরা কাজে লাগাবো। আজকে আপনারা কি দেখছেন? প্রায় পত্রিকায় দেখেন যে কিশোর গ্যাং এটা করছে, কিশোর গ্যাং সেটা করছে। কেন? কি কারণ? কিশোর গ্যাংরা এগুলো কেন করে, কি কারণে করে, আর কিশোর গ্যাং কিভাবে হলো, এর উৎপত্তি কিভাবে?
এই রুট যদি আপনারা খুঁজতে যান তাহলে আমরা দেখব সোশ্যাল মিডিয়া দেখে দেখে এরা এরকম ঘটনা ঘটাচ্ছে। আপনারা বিভিন্ন রকম অপরাধ যেগুলি মোটেও কাম্য নয় বা আমাদের দেশের ছেলেপেলেরা এই সম্বন্ধে জ্ঞাতও না, বিশেষ করে প্রতিবেশী অনেক রাষ্ট্রের বিভিন্ন রকম সিনেমা ছবি দেখে বা অপারেশনাল কি বলে অ্যাটিটিউড স্টাইল দেখে তারা এগুলি কিন্তু শেখে, প্র্যাকটিস করছে। সো এইগুলিকে বন্ধ করার জন্য, এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রচেষ্টা হলো ইয়াং সোসাইটিকে জাগ্রত করা এবং বিশেষ করে ইউনিভার্সিটির টিচাররা। আমরা একটা সেমিনার ওয়ার্কশপে যাদের বেশি আনতে পারি না, 300-350 বেশি আনতে পারি না, আমরা বলে ওদের যতটা না মোটিভেট করতে পারবো তার চেয়ে বেশি মোটিভেট করতে পারি ইউনিভার্সিটির টিচাররা। তারা ক্লাসে যদি এই সাইবার ইথিক্যাল সংক্রান্ত স্পিচ দেয়, বক্তব্য দেয়, স্টুডেন্টরা কিন্তু সেইটা অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি অনুরোধ করবো যারা স্টুডেন্টস প্রতিনিধি আসছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে উদ্দেশ্য যে ইয়াং সোসাইটিকে, ছাত্রদেরকে সচেতন করে টোটাল যুব সমাজকে আমরা একটা অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আনবো, সে বিষয়ে আপনারা যথেষ্ট ভূমিকা রাখতে পারেন এবং আমার বিশ্বাস যে আপনারা এটা রাখবেন। তো আমি আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং এসে আমাদের এই অনুষ্ঠানটি কালারফুল করেছেন। আমার সহকর্মীরা এসেছেন, আমার সাংবাদিক বন্ধুরা যাদের আমি সবসময় ডাকলেই পাই, এরা খুবই আন্তরিক। এটাও সত্য যে সিআইডি একটি প্রাচীন সংগঠন এবং এখানে সমস্ত তথ্যের উৎস হলো সিআইডি। আপনি যে কোনো সাইডে যাবেন, সেটা ক্রিমিনাল সাইডে যান, আপনি সেটা ইনভেস্টিগেশন পারপাসে যান, আপনি সেটা ফিনান্সিয়াল ক্রাইমে যান, আপনি মানি লন্ডারিং সাইডে যান, অল সাইড সিআইডি এমন কোনো সাইডে যে সাইড দিয়ে ইনভেস্টিগেশন না করে। আমাদের স্পেসিফিক 22টি শিডিউল মামলা তো আছে, ইন এডিশন আরও স্পেশাল কিছু অ্যাসাইনমেন্ট থাকে, স্পেশাল কিছু কাজ আছে, স্পেশাল কিছু আইনের এগেনস্টে আমরা কাজ করে থাকি, যেমন মানি লন্ডারিং আইনে আমরা কাজ করি। সঙ্গত কারণে প্রায় সকল তথ্যপত্রেই সিআইডিতে থাকে। এবং আপনারা দেখবেন আমরা যেসব অ্যাচিভমেন্ট আমাদের আছে, এই অ্যাচিভমেন্টের প্রাথমিক ইনফরমেশন দাতা, তথ্যদাতা হলো আপনাদের সাংবাদিক বন্ধুরা। যেমন সাংবাদিকদের মাধ্যমে আমি অনেক ইনফরমেশন পাই এবং ওই ইনফরমেশনের বেসিসে কিন্তু আমরা অপারেশন করে সাকসেস হচ্ছি। তো আমি সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি, তারা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটি কালারফুল করেছে। সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।